ক্লাস 8-এ পড়ি। শুরুটা হয় এভাবে, হঠাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম আমি খুব সুন্দর একটা বাগানে একাকি হাঁটছি, আর একটা মিষ্টি গন্ধ নাকে আসতে থাকে। খুব সুন্দর একটা গন্ধ। গন্ধটা এত সুন্দর যেন এটা অন্য কোনো জগতের, পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই। আমি স্বপ্নেই সেই অপার্থিব গন্ধটার উৎস খুঁজতে থাকি। হঠাৎ কেউ একজন আমাকে এসে আমাকে মিষ্টি জাতীয় একটা খাবার খেতে দেয়। খাবারটা দেখতে খুব সুন্দর, গোলাকৃতির এবং ধপধপে সাদা। আমি মুখে দিলাম খাবার। তারপর কি হলো বা কে আমাকে খাবার খেতে দিয়েছিল আমার মনে নেই। ঘুম ভেঙে যায় আমার। আজানের শব্দ ভেসে আসে, কিন্তু সেই গন্ধটা এখনো আছে। অনুভব করলাম আমার গাল, কপাল, চোখ, নাক, মাথার লম্বা চুল, মানে গলার উপরের অংশ বরফ, শীতল, ঠান্ডা হয়ে আছে। একটু অদ্ভুত লাগলেও আমি তেমন কোনো পাত্তা দিলাম না। সাধারণ স্বপ্ন ভেবে ভুলে। তারপরে আর কিছু হয়। তারপর আমি ক্লাস 9-এ উঠলাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বু আম্মু ঢাকায় একটি স্বনামধন্য স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি হোস্টেলে থাকা শুরু করি। ঢাকায় আমার বড় চাচারা থাকেন, তারাই আমার লোকাল গাড়ি। শুক্রবারের সাপ্তাহিক ছুটি কিংবা ছোটখাটো কোনো ছুটি পেলে আমি বড় চাচার বাসায় চলে যেতাম। এরকম একটা ছুটিতে আমি সেখানে গেলাম। বাসার নিচে অনেক রকম দোকান। একদিন বিকেলে চাচি আমাকে বললেন, নিচে থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসো তো। আমি নিচে চলে আসলাম, আর কিনতে কিনতে সবগুলো দোকান থেকে একটু দূরে একটা দোকান দেখলাম। সেখানে আমার চোখ আটকে গেল, কারণ বেশ আগে দেখা স্বপ্নে আমি যে খাবারটা খেয়েছিলাম সেই খাবার আর অনেক রকম মালামাল নিয়ে একটা লোক দোকান খুলে বসেছে। আমি তাড়াতাড়ি দোকানে গেলাম। যে দোকানটা ভালো করে দেখলাম, চোখের কোণ দিয়ে দোকানিকে দেখার চেষ্টা করলাম। খুবই সাধারণ বেশভূষা, তবে কেমন যেন আমাকে দেখছে। হঠাৎ একটা পায়েল দেখে আমার খুব পছন্দ হলো এবং আমি কিনে নিলাম। ফিরে আসার সময় ওই দোকানি আমাকে ডাকলো এবং বললো, আমার দোকানে যারা আসে তাদের আমি এই খাবারটা খাওয়াই। এটা বলে উনি ওই খাবারের 2টা টুকরো আমাকে দিলেন। আমি কিছুটা অবাক হলেও খাবারটা নিলাম, তবে অতটা গুরুত্ব দিলাম না। আমি যখন চলে আসছিলাম তখন একবার পেছনে তাকালাম আর দেখলাম দোকানি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টি যেন আমাকে ভেদ করে চলে যাচ্ছে। আর সেই স্বপ্নের অপার আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে আমি খাবারগুলো খেয়ে নেওয়ার পর আমি এসব ভুলে গেলাম। তবে সেই পায়েলটা আমার পায়ে পড়তাম। রাতে ঘুমানোর সময় খুলে বালিশের নিচে রেখে দিতাম, আবার সকালে পরে নিতাম। 2-1 দিন পরে আমি হোস্টেলে চলে আসি। বেশ কিছুদিন কেটে যায়। আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম আমি একটা রুমে বসে আছি, কিন্তু সেখানে কোনো আসবাবপত্র নেই। একটু পরে 2জন কালো বোরকা পরা মহিলা আসেন, যাদের মুখ নাকাব দিয়ে ঢাকা। এসেই আমার পাশে বসে পড়েন আর আমার দিকে তাকিয়ে থাকেন। আমিও কিছু না বলে দেখতে লাগলাম। হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে ওই কালো বোরকার উপরে একটা টকটকে লাল বোরকা পরে রুম থেকে বের হয়ে চলে গেলেন। অন্যজনের সঙ্গীকে চলে যেতে দেখে এমন ভাবে কান্না শুরু করলেন, উনি যেতে দিতে চাচ্ছেন না। হঠাৎ আজানের শব্দ ভেসে এলো। আমার ঘুম ভেঙে গেল। আমার নাকে এলো সেই মিষ্টি গন্ধ। গলার উপরের অংশটা খুব ঠান্ডা হয়ে আছে। আমার কেমন অদ্ভুত লাগতে লাগে। শুধু স্বপ্নটার কথা মনে হতে থাকে, তবে কাউকে কিচ্ছু বললাম না। পরের দিন ছুটি থাকায় চাচাতো ভাইয়ের সাথে আমি হোস্টেল থেকে চাচার বাসায় আসলাম, আর ওই স্বপ্নের কথা ভুলে গেলাম। একদিন পরে যখন হোস্টেলে ফিরে যাচ্ছি, তখন দেখলাম 2জন কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। আমি রাস্তার এই পারে আর ওনারা রাস্তা পার করে ওপার থেকে এপারে আসছেন। আমার কেমন অস্বস্তি লাগছিল। আমি শুধু তাকিয়েই আছি। হঠাৎ একটা ট্রাক আসে আর আমার পেছনের মহিলাটিকে চাপা, তার পুরো জায়গাটা টকটকে লাল রক্তে ভরে যায়। আর আমি দম বন্ধ করে সবটা দেখতে থাকি। ওকে ওখান থেকে নিয়ে যায় ভাইয়া। আমি হোস্টেলে ফিরে আসি, কিন্তু আমি ওই ঘটনাটা কিছুদিন ভুলতে পারি না। আর বেশ কিছুদিন খুব অস্বস্তিতে কাটে। তারপর আমি সামনে নেওয়ার চেষ্টা করলাম, কোইন্সিডেন্স ভেবে নিলাম, ভুলে গেলাম সবকিছু। বেশ কিছুদিন কেটে যায়। গরমের ছুটি শুরু হয়ে যায়, হোস্টেলও বন্ধ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়ি চলে আসি। আমার বাসায় 5-6 বছরের একটা ছোট ছেলে ছিল, ওর নাম হাসিব। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম হাসিব ওদের বাসায় একটা জাম গাছের খুব উঁচুতে একটা ডালে বসে পা ঝুলাচ্ছে, আর আমি নিচে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ও নামছে না। আর আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, আর সেই হাসি আমার রক্ত শীতল করে দিচ্ছিল। হঠাৎ দেখলাম ওকে কেউ যেন ধাক্কা দিয়েছে। আমার ঘুম ভেঙে যায়, আর শুনলাম আজানের শব্দ ভেসে আসছে, নাকি সেই অপার্থিব মিষ্টি গন্ধ। আমার খুব ভয় হতে লাগে। সেই বোরকা পরা মহিলাদের স্বপ্নের কথা মনে হতে থাকে। এরকম কিছু ঘটতে যাচ্ছে না তো। 3 দিন কেটে যায়। আমি ভাবলাম মনের ভুল, কিন্তু 4র্থ দিন ঘটে গেল একটা নির্মম ঘটনা। হঠাৎ আমার ছোট ভাই এসে আমাকে বললো হাসিব গাছ থেকে পড়ে মারা গেছে। আমি আর আম্মু দৌড়ে ওদের বাসায় গেলাম। দেখলাম সেই জাম গাছের নিচে বসে ওর মা ওকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, আর ওর ঘাড়টা ভাঙা। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছি, আর ওই সেই খিলখিল হাসির শব্দ আমার কানে বাজছে। আমি আর হাসিবের লাশের দিকে তাকাতে পারি না। আমি আর একবার ওর লাশ দেখে রাতে আম্মু আর আমি বাসায় ফিরে আসি। আমার শুধু মনে হতে থাকে, এটাও কি কোইন্সিডেন্স, নাকি এর পেছনে কোনো রহস্য আছে।
আমি প্রায় পাগলের মতো হয়ে উঠি, কিন্তু কাউকে কিছু বললাম না। আমার ছুটি শেষ হয়ে যায়, ঢাকা চলে আসি। আমি আবারও ভুলে যাই সব। বেশ কিছুদিন আবারও স্বাভাবিক ভাবে কাটে। হঠাৎ একদিন আমি আবারও স্বপ্নে দেখলাম একটা 3-4 মাসের বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম, দেখলাম বাচ্চাটা মৃত আর সাদা কাফনে মোড়ানো, মুখটা ফ্যাকাশে। আমার ঘুম ভেঙে যায়। আজানের শব্দের সাথে নাকে আসে সেই মিষ্টি গন্ধ, আর আমার মাথার অংশটা পুরো ঠান্ডা। আমার খুব ভয় হতে থাকে। আমি ভাবতে থাকি, কি হচ্ছে এসব? আমি কি আগে থেকে দুর্ঘটনার আভাস পাচ্ছি? এই স্বপ্নটাও কি সত্যি হবে? আমার খুব অস্থির লাগতে থাকে। আমি কিছুতেই ভুলতে পারি না। 3-4 দিন পার হয়ে যায়। শুক্রবারের ছুটিতে আমি ভাইয়ার সাথে বাসায় যাচ্ছি। আমাদের সামনে একটা রিক্সা। হঠাৎ দেখলাম রিক্সায় বসা লোকটার কোলে একটা 3-4 মাসের বাচ্চা, সাদা তোয়ালে দিয়ে মোড়ানো, সেই বাচ্চাটার মতো। আমি দম বন্ধ করে ওই বাচ্চাটার দিকে দেখতে থাকি। আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। হঠাৎ জ্যাম লেগে যায়। আমাদের রিক্সার একটু সামনেই ওই রিক্সাটা দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা পাশে থাকা মহিলার সাথে কথা বলছে আর এক হাতে বাচ্চাটাকে ধরে রেখেছে। অসাবধানতার কারণে বাচ্চাটা হাত থেকে এমন ভাবে ঝুলে আছে যেন এখনই পড়ে যাবে পিচ ঢালা শক্ত রাস্তায়। আর পাশে একটা বড় ট্রাক আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আমি কিছু না ভেবে রিক্সা থেকে নেমে গেলাম। যে ভাইয়া জিজ্ঞেস করছে কই যাচ্ছি, আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। বাচ্চাটা প্রায় পড়ে যাচ্ছে। আমি দৌড়ে যেয়ে বাচ্চাটাকে খুলে নিলাম। আর একটু হলেই বাচ্চাটা পড়ে যেত আর ট্রাকটা ওকে পিছিয়ে দিয়ে চলে যেত। এর মাঝে ভাইয়া ছুটে আসে আর ছোট একটা চট লেগে যায়। আমি দেখলাম যে সেই বাচ্চা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি ধর করে কাঁপছিলাম। বাচ্চাটার বাবা মা আমাকে কি যেন বলছিল, কিন্তু আমি কিছুই শুনছিলাম না। আমার শুধু মনে হতে থাকে কি হচ্ছে সব। আমি ভাইয়ার সাথে বাসায় চলে আসি। কাউকে কিছু বললাম না, কিন্তু এবারে আর পুরোটা ভুলতে পারলাম না। পরদিন আমি হোস্টেলে ফিরে আসি। 1 সপ্তাহ পরে দেখলাম আমার পায়েলটা হারিয়ে গেছে। আমি খুব করে খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। আমার খুব পছন্দের পায়েল ছিল বলে আমার খুব খারাপ লাগতো। কিছুদিন পরে আমার একটা ফ্রেন্ড আমার কাছে এসে আমাকে বলে, তোর সাথে কিছু একটা আছে, কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? ও বললো, সরি দোস্ত, তোর পায়েলটা আমি চুরি করেছিলাম। আমি অবাক হয়ে ভাবছি, আমার পায়েল চুরি করে আমাকে এসে বলছে, অথচ না বললে তো আমি জানতেও পারতাম না। তাহলে বলছি কেন? আমার ফ্রেন্ড হঠাৎ কেঁপে ওঠে, আমাকে বলে, প্লিজ আমাকে মাফ করে দে, আমি আর কোনোদিন এমন করবো না। আমি অপ্রস্তুত হয়ে ওকে জিজ্ঞেস করলাম, ওকে বললাম, কাঁদিস না, আমি কিছু মনে করবো না, তুই পায়েলটা চাইলে নিয়ে নিতে পারিস। ও হঠাৎ ব্যস্ত হয়ে বলল, না না, শুধু বল তুই আমাকে মাফ করে দিয়েছিস। আমার কেমন অদ্ভুত লাগতে থাকে। আমি বললাম, কি হয়েছে তোর? ও বললো, কিছু হয়নি তো। কিন্তু আমি স্পষ্ট বুঝলাম কিছু একটা হয়েছে। আমি ওকে জোর করলাম বলার জন্য। তারপর ও যা বললো তা শুনে আমি পাথর হয়ে গেলাম। ও বললো, পায়েলটা যেদিন থেকে নিয়েছে সেদিন থেকে নাকি ওর প্রচুর শরীর খারাপ হয়, ওর অনেক প্রবলেম হচ্ছিল। ও হঠাৎ স্বপ্ন দেখলো যে ও একটা মাঠে দাঁড়িয়ে আছে আর কেউ একজন ভারী গলায় ওকে পেছন থেকে বলছে, যার জিনিস তুই চুরি করেছিস তাকে ফেরত দিয়ে আয়, নইলে খুব সমস্যা হবে, মেরে ফেলবো তোকে। ওর পেছনে ঘুরে দেখার চেষ্টা করছিল কে ওকে বলছে, কিন্তু ও ঘুরতে পারছিল না। হঠাৎ মনে হলো ওকে কেউ একজন জোরে পিঠে একটা থাপ্পড় মারলো। ব্যথায় চিৎকার করে ওঠে। পরদিন গোসলের সময় দেখলো ওর পিঠে 5 আঙ্গুলের একটা ছাপ। ও প্রচন্ড ভয় পায়, তাই আমার কাছে এসেছে পায়েলটা ফেরত দিতে। আমি চুপচাপ পায়েলটা রেখে দিলাম, কিন্তু আমি শুধু ভেবেই চলেছি কি হচ্ছে। এর মাঝে আমাদের ছুটি হয়ে যায়। আমি গ্রামে আসি। সে আমি আম্মুকে সবকিছু শেয়ার করি। আম্মু 1 দিন পরে একজন হুজুরের কাছে আমাকে নিয়ে যান। ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি পায়েলটা দেখতে চায়। তারপর উনি আমাকে বসিয়ে রেখে পাশের ঘরে চলে যান পায়েলটা নিয়ে। প্রায় 30 মিনিট পরে উনি ফেরত আসেন এবং পায়েল দেখিয়ে বলেন যে পৃথিবীতে এরকম 7টা জিনিস আছে 7 জন মানুষের কাছে, যেমন আংটি, 1 টাকার কয়েন, চেইন। এগুলো যে 7 জন মানুষের কাছে থাকবে, তারা আশেপাশে ঘটবে সে সমস্ত দুর্ঘটনাগুলো ইঙ্গিত পায়, যাতে তারা ওই দুর্ঘটনাগুলো আটকাতে পারে। কিন্তু এগুলো বেশি দিন একজনের কাছে থাকে না। আর এই কাজগুলো করে 7 জন জিন, যারা ভালো এবং ক্ষতিকর। এই জিনগুলো 7 জনের কাছে থাকে। তাদের সাথে এই জিনগুলো জিনদের একজন করে থাকে। আমার ফ্রেন্ড চুরি করেছিল বলে ওই জিন রেগে যায় এবং সেই তার উপরে অত্যাচার করে। আমি যদি এই পায়েলটা একটা রেশম কাপড় দিয়ে মুড়িয়ে কিছু দোয়া পড়ে ঠিক ফজরের আজানের সময় নদীতে ফেলে দিয়ে আসি, তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাবো। তারপরে দিন আমি আব্বু আর হুজুর 20 কিলোমিটার দূরে একটা নদীর কাছে গেলাম। হুজুরের কথা মতো একটা রেশম কাপড়ে পায়েলটা মুড়ে নিলাম। হুজুর আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়তে থাকলাম। ঠিক আজানের সময় পানিতে নেমে আমি পায়েলটা ভাসিয়ে দিই। তখন আমরা সবাই যে অপার্থিব, কিন্তু ভীষণ মিষ্টি গন্ধটা পাচ্ছিলাম। তারপর বাসায় ফিরে আসি সবাই। আসার আগে হুজুর বলে দিয়েছিলেন এই ঘটনাগুলো যেন গোপন রাখা হয়। পরের দিন রাতে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার থুতনিতে হাত দিয়ে স্পর্শ করছে। আস্তে আস্তে উপরের দিকে হাতটা গতিশীল, নাক, চোখ, কপাল, তারপর লম্বা চুলের একদম শেষ পর্যন্ত কেউ হাত বুলিয়ে দিল। আমার ঘুম ভেঙে যায়। দেখলাম একটা ছায়ার মতো কিছু সরে গেল। গলার উপরের অংশ বরফের মতো ঠান্ডা, আর নাকি সেই গন্ধ। আজানের শব্দ আসছে। পাশে ঘুমিয়ে থাকা আম্মুকে ডেকে তুললাম। আম্মুর নাকেও সেই গন্ধ। তারপর আমার সাথে আর কিছু ঘটেনি।
আসে একটা ঘটনা দিয়ে, এবং এই ঘটনাটি একটা ইমেইল। আমি জানি না যে কতটা মানে আপনাদের কেমন লাগবে। আমি এই সপ্তাহে দুটো ইমেল সিলেক্ট করেছি, তার মধ্যে এটি একটি, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিনহাজুর রহমান শান্ত বলছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। এই ঠিকানা গোপন রাখবেন। আপনি আগে বলে দিয়েছেন, পরে বলছেন ঠিকানা গোপন রাখবেন। আগে বলতে হবে ঠিকানা গোপন রাখবেন। আচ্ছা, আমার দেশের বাড়ি, এটা মনে হয় গোপন রাখতে বলেছেন উনি। আচ্ছা, না বলবো না। আমি জানি আপনি ভালো মানুষ, ভালো দলে, তাই বলা দরকার নাই। কেমন আছেন নিশ্চিত হয়েই বললাম আপনি ভালো আছেন। খুব ইচ্ছা ছিল স্টুডিওতে যে ঘটনা বলার, কিন্তু সময়ের অভাবে হলো না। একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। যাই হোক, 2013 সাল থেকে আমি ভূত এফএমে নিয়মিত শ্রোতা। তবে আমার পাঠানো এটা প্রথম ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে তিনি আশা করছেন এই ঘটনাটি অসাধারণ হয়ে উঠবে। ভালো লাগলে পড়ে শোনাতে বলেছেন। ইমেলটা যদি একটু বড়, কিন্তু খুব রহস্যময়, যার উত্তর আমি আজও খুঁজে বেড়াই। যাই হোক, সরাসরি আমি আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। আমার এই ঘটনাটা একটা ট্রেনের ইঞ্জিনকে নিয়ে। আমার এই ঘটনাটা আমার দুলাভাইয়ের কাছ থেকে শোনা। বলে রাখা ভালো, আমার দুলাভাই একজন ট্রেন চালক, রেলের ভাষায় যাকে বলে লোক মাস্টার। ওকে, দুলাভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। দিন তারিখ ঠিক মনে নেই। 2017 সালে মার্চ মাসের কোনো একদিন আমি ট্রেন নিয়ে যশোরের কোনো একটা জায়গায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং এর জন্য অপেক্ষা করছিলাম। এই সময় ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে সাউন্ড করে এবং বেড়েই চলছে সেই সাউন্ডটা, এবং আমি ভাবলাম যে ভ্যাকুয়াম হয়তো মনের ভুলে বন্ধ করিনি। কিন্তু পরে দেখলাম যে না, সবকিছু ঠিকই আছে। তাহলে হঠাৎ করে আরপিএম বেড়ে যাবার কারণ কি বুঝতে পারলাম না। তবে বিষয়টা সহজভাবে নিলাম। তখন আমার মনে প্যারানর্মাল কোনো কিছু আসেনি। একটু পর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি আসল ঘটনা ঘটলো এরপর গুরদাসপুর নামক একটা স্থানে একটু পরে যেই অনেক দূর থেকে ট্রেনের হেডলাইটের আলোয় দেখলাম একটা সাদা কাপড়ের কাপড় পরা মহিলা, এবং তার অবয়ব, তার মুখ বিভৎস ও কালো, চুল এত লম্বা যে একটা পুকুরের ভেতরের দিকে নেমে গেছে। অবয়বটি বারবার ট্রেনের সামনে আসতে আসতে হঠাৎ মিলিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো সারা রাত ডিউটি করতে হয়, তাই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। আমার সাথে আরেকজন ট্রেনের ড্রাইভার থাকে। আমি তাকে বললাম যে ভাই, আপনি একটু সামনের দিকে গিয়ে দেখবেন, আমি চোখ মুখটা ধুয়ে নিই। বলে আমি সাথে থাকা বোতল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিলাম আর অজু করে নিলাম, যেহেতু একটু পর নামাজ পড়তে হবে। সহকারী লোক মাস্টারটা বলছে, ভাই একটা জিনিস লক্ষ্য করেন যে ট্রেনের গতিবেগ 28 থেকে 30, কিন্তু আমরা রাস্তার সামনে যাচ্ছি না। সত্যি তো, দেখলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। পাশে একটা বট গাছ আছে, আমরা সেখানেই আছি। আমি ভালো করে দেখলাম যে ট্রেন চলছে না। ট্রেন যে চলছে তার প্রমাণ জানালার পাশ দিয়ে হাত দিলেই হাত ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু তাহলে রাস্তার সামনে যাচ্ছে না কেন? অর্থাৎ ট্রেন চলছে কিন্তু আমরা সামনে যাচ্ছি না, এবং জানালাতে যখন হাত বাইরে দেওয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে ট্রেন চলছে, কিন্তু সেই একই দৃশ্যপট। আমি দোয়া কালাম পরে শরীর বন্ধ করে আবার সামনে দেখলাম যে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যাবার পর আবার সেই অবয়বটা, কিন্তু সে হাঁটছে আর সামনের দিকে আসছে, আর সামনে এসেই যেন ট্রেনের ভেতর মিলিয়ে যাচ্ছে। কি বিভৎসতার মুখ, দেখলেই গা শিউরে ওঠে। তবু আমি পাত্তা না দিয়ে নিজেকে বোঝালাম যে আমার এসব দেখলে চলবে না, আমার কিছু হলে এই ট্রেনকে কে নিয়ে যাবে গন্তব্যে। তাই অনেক ভেবে নিজেকে বোঝালাম, কিন্তু শীতের রাতেও আমি ঘেমে একাকার, গেঞ্জি ভিজে গিয়েছে, গা দিয়ে ঘাম ঝরছে, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। পাশের ড্রাইভারটা ভয়ে চুপ করে মাথা নিচে নামিয়ে দোয়া পড়ছে। আমরা দুজনেই যেন অসহায় তখন। তবু আমি সাহস করে এক বোতল পানি খেয়ে দোয়া দুটো পরে সামনে তাকিয়ে সিগন্যালের দিকে তাকিয়েছিলাম। দেখলাম সিগন্যাল টেবিলের পাখায় সেই অবয়বটা বসে আছে, এবং আমার দিকে কি বিভৎস একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। আর কে যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে, থামা, না হলে আমি থামিয়ে দেবো। কিন্তু আমি 7-5 না ভেবে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, আর সে অবয়বটা অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রাগান্বিত লাল চোখে সে আমার দিকে তাকিয়ে আছে, সামনে এগিয়ে আসছে আর বিভৎস হাসি দিচ্ছে। হঠাৎ মনে হলো ট্রেনের সামনের ইঞ্জিনে কে যেন কি দিয়ে একটা ধাক্কা দিল, আর ইঞ্জিনের হোস পাইপ থেকে একটা অংশ ফেটে উধাও হয়ে গেল। ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক একটু পর ইমার্জেন্সি ব্রেক করতে হলো। তখন যাত্রীদের ভেতরে হইচই পড়ে গেল যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি নেমে পাইপ জোড়া দিয়ে আবার 40 মিনিটের মতো সময় পার করে ইঞ্জিন স্টার্ট দিলাম। তারপর এক সময় খুলনা গিয়ে পৌঁছালাম কোনো বাধা ছাড়াই। কিন্তু ইঞ্জিনের ভেতর বসে ভাবছিলাম কি হলো আজ এটা আমার সাথে। অবাক করা বিষয় হলো, স্পষ্ট দেখলাম মহিলা অবয়বটি ট্রেনের সামনে ধাক্কা খেল, ইঞ্জিনের সামনে চাকার ভেতর দিকে গেল, আর তার ধাক্কায় পাইপ ফেটে গেল। আর আমি সেই পাইপ জোড়া দিয়ে আবার ইঞ্জিন চালু করে ট্রেনকে সামনে পিছনে আনলাম। কিন্তু সেই মহিলা কোথায়, যার সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের পাইপ ফেটে গেল? সেই মহিলার অবয়বটি কোথায় গেল? মাথার মধ্যে শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল। লাইট ধরে পুরো ইঞ্জিনের চারপাশে দেখলাম কোথাও কিছু নেই। তাহলে আমার প্রশ্ন যে তার সাথে ধাক্কা লাগলো, আর এত শক্ত লোহার পাইপ কিভাবে ফেটে গেল? আবার
কে আমাদের ট্রেন থামাতে বলল? আমি তাকে দেখলাম। সব প্রশ্ন আজও আমার মাথায় ঘুরপাক খায়, কিন্তু আমি আজও কোনো সঠিক উত্তর পাইনি। আপনাদের কাছে থাকলে জানাবেন। গুছিয়ে লিখতে না পারে ক্ষমা যাচ্ছি। অনেক ধৈর্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ভূতের সাথে থেকে অনেক মজার সময়, অনেক মজার ভয় উপহার দিবেন। ফাঁকে ফয়সাল আমাকে বলল, এই সজীব চল আজ রাতে মাছ ধরতে যাই। আমি যদিও একা রাত্রে মাছ ধরতে যেতে ভয় পেতাম, কিন্তু আজকে ফয়সাল থাকায় তেমন ভয় করল না, বরং বেশ উচ্ছ্বাসের সাথে বললাম, অবশ্যই যাবো। তবে মা বাবা যেন টের না পায়, না হয় আর নামতেই দিবে না। বর্ষাকাল, চারিদিকে ছিড়ি করে বৃষ্টি, বিলের মধ্যে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি। 1 সপ্তাহ আগেই একটা বর্ষা কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে। একবারও ওইটা দিয়ে নামা হয়নি পানিতে। আর যেহেতু ফয়সাল আছে, রাত্রে নামা যাবে। আমি ফয়সালকে বললাম, রাতের খাবার খেয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে নেমে যাবো আমরা। ফয়সাল সম্মতি দিল। গ্রামের সময় 9টা বাজে, মানে অনেক রাত। যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি আর ফয়সাল বারান্দায় বসে জিরোতে লাগলাম। বেশ খানিক পর আমি বিছানার নিচ থেকে মাছ ধরার লাইটটা আস্তে করে টেনে নিলাম। বাইরে রান্নাঘর থেকে বর্ষাটাও তুলে নিলাম। এরপর ফয়সালকে ডাক দিলাম, সেও প্রস্তুত। আর আমার ডাকে চুপি চুপি পেছনের দরজা দিয়ে মাছ ধরার ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। গুটি গুটি পায়ে দ্রুত আমরা হাঁটতে লাগলাম। পথে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিতে লাগলাম কোন বিলে আগে যাবো, দূরের দিঘিতে নাকি পূর্বের বিলে। পূর্বের বিলটা প্রচুর বড়, আর ওইখানে মাছ পাওয়ার সম্ভাবনাও বেশি মনে হলো। আমি ফয়সালকে বললাম, চল আগে পূর্ব পাড়ের বিলে যাই, তারপর ওখান থেকে বড় দিঘি পার হয়ে আবার দক্ষিণে যাবো। ফয়সাল আর কিছু বললো না, আমাকে অনুসরণ করতে লাগলো। বিলে যদিও হাঁটু সমান পানি, কিন্তু বৃষ্টির পানি হওয়াতে স্পষ্ট মাটি দেখা যাচ্ছিল। আমার হাতে বর্ষার লাইট। ফয়সাল ব্যাগ নিয়ে আমার পিছু পিছু বিলে নেমে পড়ে। বিলের আইল ধরে একটু একটু করে লাইট মেরে সামনে যাচ্ছি। চারিদিকে প্রচুর লাইট দেখা যাচ্ছে। অনেকেই মাছ ধরতে বর্ষা নিয়ে বেরিয়েছে। তাদের থেকে একটু দূরেই আমরা বিলের এক প্রান্ত ধরে হাঁটছি। 2-1টা করে ছোট কই মাছ ছাড়া আর কিছুই নজরে পড়লো না। এভাবে 4-5 মিনিট, এভাবে 5-7 মিনিট হাঁটার পর হঠাৎ চিকচিক করে কিছু একটা দেখলাম। আমি দ্রুত বর্ষা চালালাম। ফয়সাল দৌড়ে মাছটা ব্যাগে তুলে নিল। শিং মাছ, বেশ বড়। আমি কিছুটা খুশি হলাম। এই প্রথম আমার নতুন বর্ষার শিকার। ফয়সালকে বললাম, দেখিস আজ অনেক মাছ পাবো। খেতে আইল ধরে হাঁটতে হাঁটতে কখন যে পূবের শেষ সীমান্তে চলে এসেছি খেয়াল করে। সীমান্তের পাড়ে 3টা তাল গাছ আছে, আর তার পাশে একটা কবরস্থান। 3 দিন আগেই একজনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানটা দেখে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগলো। চারিদিকে শুনশান, এখানে লোকজন নেই বলেই চলে। অনেক দূরে কিছু লাইটের উপস্থিতি দেখলাম। এদিকে কেউই আসেনি। অনেক গুড়ার চলাচলি করেও এদিকে মাছের কোনো নিশানা পেলাম। ফয়সাল সাথে থাকায় একটু সাহস নিয়ে বললাম, চল দিঘির পাড়ে যাই। এখানে মাছ পাবো বলে মনে হচ্ছে না। বলে রাখা ভালো, দিঘিটা ছিল বিল থেকে 10 মিনিটের দূরত্বে। আর দিঘির পাড়ে সচরাচর মানুষ যায়ও না, কারণ কিছুদিন আগে পাশের গ্রামের একটা ছেলেকে নাকি ওইখান থেকে জিনে আসর করেছিল। এই ঘটনার পর রাতে তেমন কেউ ওদিকে পা বাড়ায়। 7 মাস ভাবতে ভাবতে পূর্বের সীমান্ত দিয়ে আমরা দিঘির পাড়ে হাঁটতে শুরু করি। একটু পরেই দিঘির পাড়ে চলে আসলাম। দিঘিটা বেশ বড় এবং চতুর্ভুজ আকৃতির। কালো কুচকুচে পানিতে চাঁদের আলো যেন ঝিকঝিক করছে। আশেপাশে তাকালাম, না কেউ নেই, শুধু আমি আর ফয়সাল। চারিদিকে শুনশান। আমি দেখি সিঁড়ির দিকে পা বাড়ালাম। ধীরে ধীরে নেমে দেখি সিঁড়িতে লাইট মারার সাথে দেখলাম বড় একটা টাকি মাছ লাইটের ঝলকানি পেয়ে ধীরে ধীরে পিছু সরে যাচ্ছে। দেরি না করে টুপ করে বর্ষাটা ছুটলাম। একটা ক্যাক করে আওয়াজ আসলো। বর্ষাটা বোধ হয় দেখে সিঁড়ির নিচে গিয়ে বেঁধেছে। এখন কি হবে? ফয়সাল বলল, তুই ব্যাগটা ধর। আমি লাইট নিয়ে নিচে নেমে দেখি কি বিপলো। ফয়সাল আমার হাতে ব্যাগটা দিয়ে লাইটটা নিয়ে নিচে নামলো। প্রায় হাঁটু সমানে পানিতে নেমে গেল। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু ফয়সাল বর্ষাটা তুলতে পারছে না। কে কিছু বুঝলি? কি বিতলো? ফয়সাল চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কে ফয়সাল? বর্ষাটা খোল, নিয়ে আয়, দেখিস একটা শীত যাতে না ভাঙে। কিন্তু ফয়সাল আমার থেকে পেছন দিয়ে নুয়ে আছে, কোনো কথা বলছে না। আর লাইটটাও নিচের দিকে ধরে রেখেছে। ওর চেহারাটাও দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে আমি একটু এগিয়ে যাই। যেই ফয়সালের জামা ধরে টান দিলাম, কিন্তু ফয়সাল না। আমার আত্মা যেন খাঁচা থেকে বেরিয়ে যাবার অবস্থা। এক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি বিড়াল রূপী একজন মানুষের দিকে। চোখগুলো যেন আগুনের মতো কোটর থেকে বেরিয়ে যাবার উপক্রম। যাবার আগে গো গো করছিল সে। তখন আর এত কিছু দেখার বা বোঝার কোনো সুযোগ ছিল না। আমি যেই ফয়সালের এই বিভৎস রূপ দেখলাম, আমি চিৎকারতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর কেউ যে আমার চিৎকার শুনে এগিয়ে আসবে সে উপায় ছিল না। চারিদিক একদম নীরব, নিশ্চুপ।
যেন সবাই আমার মৃত্যুর তামাশা দেখার জন্য অপেক্ষা করছে। একটা শীতল হাত যেন আমার উপরে এসে আছড়ে পড়লো। আমি সেই মুহূর্তে সিঁড়িতে লুটিয়ে পড়লাম। তারপর কি ঘটছিল আর কিছু মনে নেই। পরদিন সকালে সব শেষ হওয়ার পর আমার অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। আমার মাথার পাশে বসাবো নাকি রাত্রে আমার সাথে বের হয়নি, এমনকি মাছের ব্যাগও নাকি ও খুঁজে পায়। যেই আমাকে এটা বলার জন্য বারান্দায় এসেছে ততক্ষণে আমি আর সেখানে নেই। ফয়সালের কেমন একটু সন্দেহ হলো। ওই আমাকে খোঁজার জন্য সবাইকে সবকিছু বলে দেয়। প্রায় 1.5 ঘন্টা নাগাদ খোঁজার পর নাকি আমাকে এই দিঘির পাড়ে সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেদিনের পর আমাকে আর মাছ ধরা আমার একদম বন্ধ হয়েছে। আজ যখন বর্ষাকাল আসে সবাই মাছ ধরতে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। ওই ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি। কিন্তু আবার যদি পিশাচের মুখোমুখি হতে হয় তাহলে হয়তো ওই দিনটা ওরই হবে। এই ছিল ঘটনা। মসজিদে দেখা মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম। আমার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কি করলো, সেদিনের ঘটনা, সেদিন ওনার একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইল অ্যালার্ম বেজে ওঠে। তো ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু টুজু করে আজান দেয়, পাক পবিত্র আজান দিয়ে যায় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি। ওই দিন আজান দেওয়ার জন্য তিনি প্রিপারেশন নেন। ওই মোবাইল অ্যালার্ম বাজে, সে উজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম শেষ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য উজু করতে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত হতে পারে। এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ তার কোনো রিলেটিভের কবর এটা সে জিয়ারত করতে এসছে। তো সে উজুটা করে পিছন দিকে ঘুরতেই দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে। তোমার চোখে পড়বে যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে, কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশের মানুষ নাই। উনি ভাবে যে মসজিদের ভেতরে হয়তো আছে, মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না কেউ নাই। একটু খানিকটা অবাক লাগে। তো বলে যে আরে ভাই আসলে এত বিরক্ত সব জিনিসগুলা আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে। এই আসছে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি আমার এখন আমার কেয়ার হয় না। কে আসলো না ভ্যানিশ হয়ে গেল আমি খেয়াল করি না ওনার চেহারাটা। আমার পরে পিছনটা আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিনে সেম ভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক জোর একটা সালাম দেয়। তো উনি বলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করে দিতে হবে। কবরে আসছি জিয়ারত করতে, সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে। আপনি এক কাজ করি, আমরা নামাজ কালাম পড়ে তারপরে জিয়ারত করলাম। বলে না, আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলে না, আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয়নি এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে। আমি চাই না এরকম কিছু। যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কি করলো, যে উনি উজুখানায় চলে গেল। যেতে যেতে লোকটা ওই জায়গাতে আর নাই। উজুখানা থেকে পেছনে তাকায় যে নর্মালি যে লোকটা ওখানে কবর জিয়ারত করতে দেখে, ওই লোকটাকে আর পেল না। তো যাই হোক উনি আজান দিলেন, আজান দিয়ে নামাজ কালাম করে ঘরে ঢুকে শুয়ে পড়লেন। সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না 2 দিন না টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়, সে ওয়াশরুমে যায়, পাক পবিত্র হওয়ার জন্য, ওযু করার জন্য আপনার পুকুর ঘাটে যায় এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়। আচ্ছা, জিয়ারতরত অবস্থায় দেখতে পায়, একই ছবি, দেয়ালের মধ্যে একটা ছবি যেরকম থাকে, এই দৃশ্যটা তার ফজরের ওয়াক্তে ওই জায়গায় প্রতিদিন দেখা। কবরের একই প্রান্তে একই কোণায় দাঁড়িয়ে উনি কবর জিয়ারত করছেন। ওই ঘটনা থেকে 20 দিন পরে এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু রেগুলার অভ্যাস যে অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায়, তার মনে হয় হয়তো এলাকায় অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কারণ ফজরের ওয়াক্তের আভা, রাতের আভা অলমোস্ট সেম। এই দরজাটা খোলার পরে সেই লোকটাকে দেখতে পায়। তো বলে যে ভাই আমি তো ওরকম ভাবে এই লোকটাকে এতদিন চেহারা সুরত দেখি না, এই পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল। প্যারানর্মাল কিছু বলবো না, একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া পাঞ্জাবি পায়জামা, সুন্দর গঠন, বলবো না যে খুব অদ্ভুত গঠন, তাও না, উনি খুবই সুন্দর ভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে। তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনদের প্রথম কথা, মুয়াজ্জিনের শান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃতর খবর জানালো না,
ফার্স্ট অফ অল আপনি ফজরের ওয়াক্তে বের করে নিয়ে আসেন। কেউ যদি মারাও যায় সে পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তো বা জোহরের ওয়াক্তে জানাজা হয়, কবর হয়। মোস্ট অফ দ্য লাশের কবর এভাবে হয়। আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকার কোনো লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে। মাইকেটা আমি এরকম এলান করি যে একটি মারা গেছে, অমুক মারা গেছে, এলাকার এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই। কিন্তু আপনি তো এরকম কেউ জানালেন না। আপনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা দুজন মিলে জানাজা করবো, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করবো। দাফনের সর্ব প্রস্তুতি নেওয়া আছে, কবর খোঁড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা করবেন। তো উনি বলে যে না, আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটা আমার দেখা দরকার। তো উনি মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছেন, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সেই একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে কোনো লাশের খাটিয়া টাটিয়া কিছু নাই। তো ডান পাশে তাকাতেই উনি বলতেছে যে কই আপনার লাশটা কোথায়? বলে যে এই যে আপনার সামনেই তো লাশ। তো উনি দেখে আসলেই মসজিদের সামনে সিঁড়ির 3টা স্টেপ, সিঁড়ির উপরে একটা লাশ পড়া। তো প্রথমে উনি একটু ঘাবড়ে যায়। ঘাবড়ানোটা যে কোনো মানে যে কোনো নর্মাল মানুষের জন্য স্বাভাবিক। উনিও ঘাবড়ে যায় এবং ঘাবড়ানো অবস্থায় বলে যে আপনি এই লাশটা নিয়ে আসছেন মানে কি? উনি নিজেকেও সামলাতে পারছেন না, আর ওই মুহূর্তে তার বাথরুমে যাওয়া দরকার। তো উনি বলছে যে না, আপনি জাস্ট যেভাবে পারেন এই লাশটা দাফনের ব্যবস্থা করেন। উনি মোটামুটি মানে অ্যাডামেন্ট যে উনি লাশটার জন্য জানাজা পড়াবেন না। তো লাশটা এমন ভাবে মসজিদের সামনে রাখা, আপনি রীতিমতো দেখলে ভয় পেয়ে যাবেন। মসজিদের সামনে দরজার উপরে রাখা, দরজার সামনে সিঁড়ির উপরে রাখা। তো বাচ্চা লাশ হলে রাসেল ভাই ওই কোলে করে নিয়ে আসে, অনেকের বাচ্চা লাশ আসে হয়তো টাইমলি তাড়াতাড়ি দাফন করে ফেলতে চায়, কিন্তু না, এটা একটা বড় লাশ এবং পুরা সিঁড়িটা কভার করে আছে। তো উনি বলে যে না, আমি জানাজা পড়াতে পারবো না, অ্যাকচুয়ালি এই জানাজা আমি পড়বো না। 2 জন মিলে জানাজা হয় কিনা এটাও আমার মোটামুটি জানা নেই, বা এরকম কিছু একটা যদি বলে না, আপনাকে এই জানাজা পড়তে হবে। আপনি যদি ওনার জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তো উনি বলেন না, আমি লাশের চেহারাও দেখবো না, আমি জানাজা পড়বো না। কিন্তু ভয় কাজ করতে থাকে রাসেল ভাই, যে এত রাতে এরকম একটা মানুষ মানে ফজরের ওয়াক্তে এসছে, আর আমি যে দরজা, উনি কি করে ওয়াশরুম থেকে আসার পরে আবারও ওনাকে সামনাসামনি পায় এবং ওনাকে একই আর্গুমেন্ট করতে দেখা যায়। তো উনি কি করে, একটা পর্যায়ে চিন্তা করে আমি যে উনি মানে রুমে ঢুকে যাবে দৌড়ে, কিন্তু রুমের তালা দিয়ে আসছে, উনি মোবাইল ফোন সব রুমের ভেতরে, রুমে তালা দেওয়া। তো উনি কি দৌড়ায় যাবে, কিন্তু দৌড়াতে গেলে তালা খুলতে গিয়ে যদি তাকে খট করে মেরে ফেলে। তো উনি এর মধ্যে উজু করে আস্তে আস্তে 5-6 বার ওনার শরীর বন্ধ করে ফেলে আয়াতুল কুরসি করে, কিন্তু তারপরেও তার ভিতরে একটা ভয় থাকে। বলে আমি আপনার লাশের জানাজা করবো না। উনি কি করে, একটা ভৌদৌড় মারার প্ল্যান করে। ওই লোকটা বলে কই যাবেন? হঠাৎ করে তো হুজুর মানুষ মাথা মানে একটা পর্যায়ে বিরক্ত হয়ে মাথা নিচে তাকাতে থাকে, যখন মাথা উঁচুতে তাকায় মানে মাথা উঁচু করে, তখন দেখে যে এই কালো আভাটা আস্তে আস্তে সরে দিনের বেলা হয়ে যাচ্ছে। তার চারিপাশে খালি কবর আর কবর। তিনি যে এলাকায় ছিলেন, জায়গাটায় কবর। উনি যে এলাকায় ছিলেন সেই এলাকায় উনি নাই, মানে স্টেপে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব, আমার মনে হয় কবরের উপরে পার করবে। এই সামনে কবর, পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটায় আমি নাই। মরুভূমির মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবর, কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না। দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটা একবার কিভাবে আসলাম, ওনার কোশ্চেন হচ্ছে এটা। আমি তো এই জায়গায় ছিলামই না। এটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি, যে এই জিনিসটা আমি এভাবে ফেস করবো, এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে এই জায়গাটা একদম অচেনা। তো উনি তারপরে ওই জায়গায় যাবেন না, আমি আপনার লাশের জানাজা পড়াবো না। উনি কি করলো, যে যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে, একটা ভৌদৌড় প্ল্যান করে, দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে। আসলে দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, মাথা নিয়ে নিচু করে ফেলে। মাথাটা উঁচু করার সাথে সাথে দেখে সে হাইওয়ের সামনে চলে আসছে। সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে পাশের এলাকায় চলে আসছে, খুব বেশি দূরেও না, সেখান থেকে মসজিদের দূরত্ব ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। সে হাইওয়ে ধরে যে দৌড়াচ্ছিল, যতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেই সাউন্ডটাই আসছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না? মানে বারবার কোশ্চেন করছে। আর ওই কনভারসেশনের মাঝখানে একবার ওই লোকটা চটে গেছিল, তখন উনি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তার দৌড়ানোটা এটা বন্ধ করে রাখতে পারে না। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে না, এখন আর শব্দটা আসছে না, সে কি করে আস্তে আস্তে মসজিদের দিকে আগাতে থাকে। রাসেল ভাই অ্যাজ ইউজুয়াল ঘটনা এরকম যে মসজিদের সামনে যায় সে, মসজিদের সামনে যাওয়ার পর দেখে সেই লোকটা মসজিদের ওই সিঁড়ির পাশে বসে আছে, লাশটাও সিঁড়ির সামনে, এবং তাকে বলছে যে হ্যাঁ, আপনাকে যেতে হলে আমার লাশ পার করে মসজিদের ভিতরে যেতে হবে, আপনি যদি আজান দিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, আপনি যেভাবেই পারেন
এটা আপনাকে করেই যেতে হবে, হয় আপনি জানাজা দেবেন, না হলে আপনার চেহারা দেখতে হবে। তো উনি লাস্ট মোমেন্টে রাজি হয়, হ্যাঁ আমি চেহারা দেখবো, আমি লাশের চেহারাটা দেখবো, আমাকে চেহারা দেখেন, তাও আমি জানাজা দেবো না। তো ওই লোক বলে ঠিক আছে। কাফনের কাপড় সেই মুখ থেকে সরানোর পরে সবাই নিশ্চয়ই চিন্তা করছেন যে এই লাশের চেহারাটা হয়তো এই শাহান ভাইয়ের হবে, অথবা হুজুরের হবে। হুজুরের, মানে যে লোকটা এসছে লাশ নিয়ে তার হবে। শাহান ভাই বলে, শিহান ভাই সেটা চিন্তা করছিল যে এবং আপনাদের কি চিন্তা সেটা আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে লিখে পাঠাবেন, আমি মানে সে জানতে কি চাই। চিন্তা করেছিল আর কি। আমি ভুল চিন্তা করেছি, আমি যখন শুনেছিলাম আমাকে যখন জিজ্ঞেস করেছিলাম আমি ভুল চিন্তা করেছি, আমি খুব স্মার্টলি উত্তর দিয়েও দেখছি যেটা আমার উত্তরটা হয়নি। উনি বললো যে, শাহান ভাই বলছে যে আমার কাছে মনেই হচ্ছিল যে এটা হয়তো বা আমার চেহারা হবে, অথবা যে নিয়ে এসছে তার চেহারা হবে। তাই হয় সাধারণত। তাই তো হচ্ছে ঘটনাগুলোতে। যখন লাশের মুখটা থেকে মুড়ানো গিট সরানো হলো, দেখলো এটা তার বন্ধ করে দেবো? দাদার ঘটনাটা বন্ধ করে দেবো? হ্যাঁ, তার দাদার লাশ। দাদা জানের লাশ, উনি মারা যান 2004 সালে। কিন্তু দাদার যে লাশ উনি এই জায়গাটায় এতদিন পরে এই অবস্থায় মরুভূমি ঘুরে এসে দেখবে, এটা উনি কখনোই চিন্তা করেন নাই, হুম। কখনোই ভাবে নাই। এটা এটা একটা দাদার জায়গায়, লাশ। অন্য একটা জায়গায়। তো উনি অ্যাডামেন্ট জানাজা হবে না। তো একটা পর্যায়ে ওই লোকটা যখন তার সাথে হেরে যায়, তখন ওনাকে বলে একটা ভালো কথা বলে, যেগুলো আমি রেডিওতে শেয়ার করছি না, হুম। ওনাকে বলে যায় এইসব কথাগুলো, এবং লাস্ট মোমেন্টে ওই জায়গাটা ত্যাগ করে। এবং এটার পর থেকে উনি তেমন কোনো কিছু আর ফেস করেন নাই, কিন্তু তার ঘটনা অনেক আছে। তার ছোটবেলা থেকে বহু ঘটনা তার মা তার সাথে ফেস করেছে, তার মাই বেশিরভাগ ফেস করেছে তার মা তাকে নিয়ে। তো সেগুলো সে আমার সাথে শেয়ার করেন নাই, হয়তো শেয়ার করবেন বাংলাদেশে এসে স্টুডিওতে কিছুটা হয়তো শেয়ার করবে। হুম। কিন্তু ওই ঘটনার পরে সে ডিরেক্টলি রুমে চলে যায় এবং শুয়ে পড়ে, আচ্ছা। অজ্ঞানের মতো শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা, ওই দিন আর ফজরের আজান দেয় নাই, এবং রাসেল ভাই আপনি আমাকে মনে করাই দেন নাই, ছোট্ট একটা পয়েন্ট, সে ঘরে ঢোকার পর যখন মোবাইল হাতে নেয় দেখে রাত 2:30। রাইট 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 রাইট। হ্যাঁ, সময়টা তখন আসলে ফজরের ফজরের ওয়াক্তই ছিল না, এবং তার যে ঘুম ভেঙেছিল এটা রেগুলার ফজরের ওয়াক্ত চিন্তা করে। এখন ঘুমের মধ্যে অনেকে অনেক কিছু চিন্তা করে ফেলে। ঘুমের মধ্যে হ্যাঁ সকালবেলা, আমি মাঝে মাঝে রাসেল ভাই এরকম চিন্তা করি, এই সকাল হয়ে গেল, তখন বলে আরে না, এই তো ঘুম, আমি বিকালে ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ভাঙার পর তখন এটা তার মাথায় ছিল না। উনি পরবর্তী সময় মোবাইল ফোনে দেখা যায় 2:30 বাজে, ঘটনার লাস্টের দিকে চলে এসেছি, 2:30 বাজে, এবং সে মোটামুটি অজ্ঞানের মতো হয়ে শুয়ে পড়ে। এতটা টায়ার্ড ছিল ওই মুহূর্তে। ওই দিন আর তার ফজরের আজান দেওয়া হয়নি, এবং সকালবেলা মক্তবের স্টুডেন্টদের কেচাকেচিতে চিল্লাচিল্লিতে তার ঘুম ভাঙে। তাকে ঘুম থেকে জানানোর পর সে কাউকে ঘটনাটা শেয়ার করেন নাই, কিন্তু ওই দিন তার ফজরের আজানটাও দেওয়া হয়নি। তো যাই হোক, হোয়াটএভার, লাস্ট মোমেন্টে পরে ওই জায়গাটা চাকরি ছেড়ে সে এখন মালদ্বীপে অবস্থানরত। এবং সত্যি কথা বলতে রাসেল ভাই, তার এটা একদম নিজের সাথে ঘটা ঘটনা, এবং আরো কিছু ঘটনা তার আছে, সেগুলি পরবর্তী সময় শেয়ার করবে। এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, ইটস আ বিউটিফুল স্টোরি। এবং আমি বিশ্বাস করি, আমি পুরো সময়টা অনেক মন দিয়ে শুনছিলাম, এবং দুবার শুনলাম। আমি একটু আগে একবার শুনেছি, এখন আরো একবার শুনলাম, এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, এবং আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, এবং আপনার আগে বলবেন যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। এখন আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করবো, এটা আমার আঙ্কেলের সাথে ঘটে গিয়েছিল, তার লাইফে একটা ভয়ানক ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল মুম্বাইয়ের একটা ট্রেনে। হ্যাঁ, সে প্রায় সময় আমরা 3টা ঘটনা শুনছি, আমরা লাস্টের ঘটনা দিয়ে শুরু করি। হ্যাঁ। এই ঘটনাটা হচ্ছে আমার মানে ফ্রেন্ডের আঙ্কেলের সাথে ঘটেছে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ঢাকার বাইরে। সে তার নতুন জবে সে পোস্টিং ওখানে হয়। তো সেখানে যাওয়ার পরে সে তাকে অফিসের ডরমেটরিতে সে থাকতে দেওয়া হয়। তো সেখানে তার একজন রুম পার্টনার ছিল, তার নাম ছিল আদিল ভাই। তো তার সাথে অফিসের অনেকেই থাকতে চাইতো না, কারণ মানে সে অস্বাভাবিক কিছু আচরণ করতো রাতের বেলা। যেমন রাত 2:30 বাজে সে মোমবাতি জ্বালিয়ে মাটিতে বসে মানে উল্টাপাল্টা অনেক কৃষকদেরই বলতো, মানে অনেকে এটা বুঝতো না তার সাথে যারা থাকতো। তো এইসব দেখে তার সাথে অনেকেই থাকতে চাইতো না, সবাই বলতো সে নাকি জিন আনাতে পারতো আর কি রুমের ভিতরে। তো এই বিষয়টা আমার আঙ্কেল যখন জানতে পারে, তো সে একটু আতঙ্কিত ছিল। তো তার সামনে সে কখনো এই টাইপের কোনো কিছু করেনি, কিন্তু মানে রাত 2:30 দিকে মাঝে মাঝে তার কাছে ম্যাচ চাইতো, তাকে অনেক সাউন্ড করতো রুমের মধ্যে, তার ডিস্টার্ব ফিল হতো। তো সে চিন্তা করলো সে রুমটা ছেড়ে দিবে। তো সে রুম ছাড়ার আগে সে 3 দিনের ছুটিতে ঢাকায় আসছিল। তো ঢাকা থেকে ছুটি কাটিয়ে সে যখন অফিসে ব্যাক করলো, সে জানতে পারে যে আদিল ভাই 1 সপ্তাহ ছুটিতে ঢাকার বাইরে গেছে। মানে ঢাকার বাইরে বলতে মানে তার বাড়িতে গেছে আর কি।
তো এটা জানার পরে আমার আঙ্কেল মানে ডিসিশন নিল যে আদিল ভাই যেহেতু নাই, তো এখন রুম চেঞ্জ করবে না, সে ফিরলে সে তখন রুমটা চেঞ্জ করবে। তো 2 দিন পরে রাতের বেলা সে ঘুমাচ্ছিল, তো সকালবেলা উঠে সে দেখতে পেল আদিল ভাইয়ের বেডের মানে তোষক চাদর গুলো জড়ো করে মানে গেটের সামনে রাখা। তো সকালবেলা সে এই জিনিসটা যখন দেখলো, সে তখন একটু অবাক হলো এবং ভয় পেলো যে রুমে তো কেউ তখন ছিল না, সে বাদে গেট লাগানো ছিল ভিতর থেকে, তো এই জিনিসটা কে করলো। তো এই ব্যাপারটা সে কারোর সাথে তখন শেয়ার করেনি। তো ওই দিন আর কারোর সাথে শেয়ার করেনি। তো ওই দিন রাতের বেলায় সে যখন ঘুমালো, তখন সে একটা রাত 2টা-2টার দিকে একটা সাউন্ড পেল, মানে গোঙানি টাইপের একটা সাউন্ড। আদিল ভাই এই সাউন্ডটা মাঝে মাঝে করতো রুমের ভিতরে। আচ্ছা। তো এই সাউন্ডটা পাওয়ার পরে সে ঘুম থেকে উঠলো। উঠার পরে তার পায়ের দিকে সামনে তার চোখ গেল, সে দেখতে পেল সেম আদিল ভাইয়ের মতোই চেহারার একটা লোক, বিভৎস চেহারা তার, কিন্তু সেম আদিল ভাইয়ের মতোই দেখতে। সে বসে আছে পায়ের কাছে। তো এই বিষয়টা দেখে সে ফার্স্ট অবাক হলো এবং তাকে ভয় পেয়ে তাকে বললো যে আপনি রুমে আসলেন কিভাবে, গেটও লাগানো ছিল। তো এটা বলে সে দৌড় দিয়ে গেট খুলে রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা। তো বের হয়ে যাওয়ার পরে তার বাকি আর আশেপাশে আরো কলিগরা যারা ছিল তাদেরকে বললো যে আদিল ভাই রুমের মধ্যে দেখলাম গেট তো লাগানো, অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তো দারোয়ান এদেরকে জিজ্ঞেস করলো, যারা গার্ড ছিল অফিসে, তারা বললো যে তাকে তো ভিতরে ঢুকতে কেউ দেখেনি। তো পুরো অফিসে তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। তো সে তারপরের দিন ভোরবেলা সকালে আদিল ভাইয়ের বাসায় ফোন দিল। তো বাসায় ফোন দেওয়ার পরে তার ওয়াইফ যেটা বললো যে সে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আচ্ছা। তো সেদিন বিকেলের দিকে নিউজ আসলো আদিল ভাই মারা গেছে, সে এখন এই দুনিয়াতে বেঁচে নেই। এই ব্যাপারটা শোনার পরে সে অনেক ভয় পেয়ে গেল। আর এটাই মানে ওই দিন কাকে দেখেছিল এবং কি ছিল সেটা, কে ছিল, এখনো আঙ্কেল ব্যাপারটা বুঝতে পারছে না, এটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এটাই ছিল আমার ঘটনা, ফার্স্ট স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর একটা ঘটনা শুনলাম এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও ডক্টর আলিফের কাছে আমরা একটু ফিরে যেতে চাই এবং তার কাছ থেকে তার সেকেন্ড ঘটনাটা আমরা এখন শুনে আসতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি এই ঘটনাটি। রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে জিনিসপত্র আসতো আর কি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দূর সম্পর্কের আত্মীয় বাসায় সে যশোরের প্রায় সময় যে উঠতো আর কি। কোন এলাকায় উঠতো যশোরে সেটা শেয়ার করছি না, 2010-এর ঘটনা। আচ্ছা। তো সেই বাসাটাতে প্রতি মাসেই তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতে হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে এসে সব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতো। তো ও যেত, এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস্ট থাকতে হতো। তো সেখানে থেকে ওই জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সবকিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা। ওই বাসাটাই থাকতো হতো তাকে, কারণ হোটেলে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি, ওর যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে আদৌ সম্পর্কের আত্মীয় ছিল তার, উনি আবার মানে ওনার ওয়াইফ বাসাটা চালাতো। 2010 মুহূর্তে বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72, ওনার দুই ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3তলা বাসা, 3তলা 2টা ফ্ল্যাট। সেই 2টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো, একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি। আচ্ছা। সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউন তার একদম পাশের রুমে আর কি, আর 4তলা ছাদ ছিল। তো উনি গেলে 3তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30-6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, কারণ বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, গরমকালের তো এরকম সময়। তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে। তো একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তে আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। তো সে রিক্সা করে, রাস্তায় আপনি ঘটনা শোনেন নাই আমার কাছ থেকে, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যে উঠে। তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হচ্ছে স্বাভাবিকভাবে মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক।
তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকে এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্ভ করতে একটা ছোট্ট কাজের মেয়ে। সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওই ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা তো মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা তো ওই রিলেশনটা ওরকম ভাবে মানে মেনটেন করে বলতো না। তো খালাম্মা বলতো, তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সবসময়, নক করবো। তো নিচেই মেয়েটা দাঁড়ায় আছে এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই। খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায়। এই সময় যেটা দেখা যায় না উনি ও মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসার অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি। লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়। তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো ওই মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো, তোর শরীর খারাপ? একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না শরীর খারাপ না। না। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি। তো মোবাইলও মানে ছেড়ে রাখছে, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয়, ফ্ল্যাটে উঠে দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ও ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো। এরকম কখনো হয় নাই যে আসার পরপরই খাওয়া মানে খাওয়া হয়নি, আর খাওয়া মানে নর্মালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসে ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়া দাওয়া রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, বলে যে না একটু রেস্ট নিন, একটু কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো যে 8টার দিকে বের হবে, একবার একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরের খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজেছে না। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে 8-9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় হয়ে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলার থেকে কোনো সারা শব্দ নেই। আচ্ছা তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলে বুঝে যায় না এটা এই বাসার মানুষ। তো ও দেখে যায় ভাড়াটিয়া নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে। তো ওইগুলি দেখে টেকে চেক করে বাসায় আসে, 10টা থেকে ঢুকবে। আমারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায়, তখন সে দোতলা আবার নক করে, কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট, একটা 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে। 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেটা উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো ভিতরে আসে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবার গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, তো মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। ওর মধ্যে ইলেকট্রিসিটি চলে এসেছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই। কিন্তু এত খাওয়া দাওয়া, ও খেয়ে ফেলে আসে। খাওয়া দাওয়া করার পরে একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন যাবার যুগ, মোবাইল ফোন ঠিক মানে এখন যেরকম স্মার্টফোন, এই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল। মোবাইল ফোন নোকিয়া ছিল, একটা মোবাইল ফোন নোকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে তন্দ্রার উপর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে, ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান, মানে কি কাঁধ ধরে ডাকার জন্য ছাপানি না, ওর কাঁধ ধরে ধাক্কাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কিনা। এত রাত্রে ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন 9 বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবে না, দরজাটা আগে খুলে দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপিনে দাঁড়ানো, যাকে দেখেছিল সন্ধ্যার সময়। কুপিনে সন্ধ্যার সময় যাকে দেখেছিল, বিকালে না, সন্ধ্যায়। এবং কুপিনে দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মার বলে সকালে দেখা করবো। বলে না, নায়ের যে বলে যে না যে বললো, মনে করে বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, আপনি এখন আমার সাথে আসবেন। আচ্ছা তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে।
তো ও কি করে দরজা টরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, এই মেয়েটা উঠে ছাদের দিকে, এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে, উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে, ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা করে। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই ওই জায়গাটাই আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো, জিজ্ঞেস করবে কি রে বাবা কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে। ফার্স্টেই ফলত বাবা মারা গেছে আরো 2 বছর 3-4 বছর আগে, বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো। তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে, তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। মানে কি, মানে এটা কিরকম না, ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়, তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে, তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। আমি বলতে থাকি বাবা খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না, উনি যাবো